প্রিয় কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে। এই বিষয়ের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রতিটা অধ্যায়ে। আমি প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের 2026 সালের পরীক্ষার জন্য। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা আছে কোষ এবং এর গঠন, আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মনে করছি, যেমন কোষ প্রাচীরের গঠন চিত্রসহ বর্ণাঢ্য, এটা 2 স্টার দেওয়া আছে, এটা চিত্রসহ গঠন পড়বে। তারপর আছে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল, এটা চিত্রসহ বর্ণাঢ্য। তারপর আছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট, এটা 2 স্টার দেওয়া আছে। চিত্রসহ ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ বর্ণনা করো, এটা 3 স্টার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে। তারপর আছে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ চিত্রসহ, তার সাথে আছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য। যদি উদ্দীপক হিসেবে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা থাকার সম্ভাবনা খুব বেশি। আরেকটা প্রশ্ন আছে যে রাইবোজোমের গঠন এবং কাজ চিত্রসহ বর্ণনা করো, অথবা প্রোটিন তৈরিতে রাইবোজোমের ভূমিকা লিখো, এই প্রশ্নটা পড়তে পারো। তারপরে সমলিপন কি, ডিএনএ সমলিপন প্রক্রিয়াটি বর্ণনা করো, এটা ততটা ইম্পর্টেন্ট না, তাও একটু দেখে নিতে পারো। ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন প্রক্রিয়াটি বর্ণনা করো, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা পরে অবশ্যই পড়বে। তারপরে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, এটাও খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়ে আসো কোষ বিভাজন, কোষ চক্র কি, চিত্রসহ কোষ চক্র বর্ণনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের বর্ণনা দাও, অর্থাৎ মাইটোসিসের যে ধাপগুলো আছে, ধাপগুলো থেকে একটা বা দুইটা এরকম ভাবে, দুইটা বা তিনটা এরকম থাকতে পারে, তুমি ধাপগুলো একটু পড়ে নেবে। এবং মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। তারপরে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপরে ক্রসিং ওভার কি, এই প্রক্রিয়াটির চিত্র সহ বর্ণনা এবং গুরুত্ব লিখো। গুরুত্বটা বিভিন্ন ভাবে আসতে পারে, কৃষিক্ষেত্রে গুরুত্ব, বিবর্তনের গুরুত্ব, হ্যাঁ, বিভিন্ন ভাবে কোশ্চেনটা থাকতে পারে। তো এই প্রশ্নটা তোমরা পড়বা, ক্রসিং ওভার কি, ক্রসিং ওভারের চিত্র সহ বর্ণনা এবং গুরুত্ব। তারপরে কোষ রসায়ন, কোষ রসায়ন যেমন কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে বীজাণু ক্ষমতার উপর ভিত্তি কার্বোহাইড্রেট বর্ণনা। তোমরা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু বিগত কয়েক বছরে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, সিলেবাসের বহির্ভূত ছিল। তো এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যে প্রথম প্রশ্নটা আমি এখানে স্টার চিহ্ন দিই নাই, বাট এটা 3 স্টার হিসেবে তোমরা মনে করবা। রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে বীজাণু ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের বর্ণনা। তারপর আছে স্টার্চ এবং সেলুলোজের গঠন ও পার্থক্য, এটা তোমাদের ক্ষতে থাকতে পারে 2 নম্বরের জন্য, স্টার্চের চিত্র অথবা সেলুলোজের চিত্র। আর যদি বড় প্রশ্ন হিসাবে থাকে স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য থাকতে পারে, এটা পড়তে পারো। তারপর জীবদেহের কার্বোহাইড্রেটের ভূমিকা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার সাথে থাকতে পারে যে প্রোটিনের বৈশিষ্ট্য বর্ণনা করো, এবং ভৌত রাসায়নিক গুণাবলী দ্রবণের উপর ভিত্তি করে প্রোটিনের শ্রেণীবিভাগ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়েছি। আর আরেকটা আছে তার সাথে থাকবে, জীবদেহে প্রোটিনের ভূমিকা বর্ণনা করো। তারপরে আছে এনজাইম কি, এনজাইমের বৈশিষ্ট্য লিখো, এটা 2 স্টার। আবার বা এনজাইমের যে কাজের কৌশল, এটা 3 স্টার, এটা মনে রাখতে হবে। আর এনজাইমের গুরুত্ব, এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, উদাহরণসহ তোমরা গুরুত্বগুলো পড়বা, এই যে জীবদেহে যে এনজাইমের গুরুত্ব, উদাহরণসহ পড়বা। তারপর আছে দেখো অণুজীব, ভাইরাস কি, ভাইরাসের জীব এবং জড় জীব বৈশিষ্ট্য সমূহ লিখো, এটা খুবই ইম্পর্টেন্ট। টোবাকো মোজাইক ভাইরাসের গঠন চিত্র সহ বর্ণনা করো, এবং টিটু ব্যাকটেরিয়াভাইরাসের গঠন চিত্র সহ, এই দুইটার মধ্যে একটা থাকার সম্ভাবনা খুবই বেশি, দুইটাই পড়বা। তারপর ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিকার বর্ণনা করো, এটার সাথে আছে যে আদর্শ চিত্র সহ একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, এটা এটা আলাদাভাবে থাকতে পারে, গতে থাকতে পারে যে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, যদি ব্যাকটেরিয়াকে উদ্দীপক হিসেবে ব্যবহার করে, এটা থাকার সম্ভাবনা আছে। তারপর আছে ব্যাকটেরিয়ার শিল্প এবং কৃষিক্ষেত্রে উপকারী ভূমিকা। আরেকটা প্রশ্ন দেখো যে ভাইরাসের উপকারী এবং অপকারী ভূমিকা, এটা 3 স্টার, এটাও খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ভাইরাসের গুরুত্ব পড়া ছাড়া পরীক্ষার হলে যাবে না, এই দুইটা পড়ে যেতে হবে। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, এটা ক্ষতে থাকতে পারে 2 নম্বরের জন্য, এটা পড়ে নেবে। ম্যালেরিয়া রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার, এটা তত বেশি ইম্পর্টেন্ট না, তবু পরে রাখতে পারো। এবং ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্রে 2টি প্রসঙ্গের প্রয়োজন, এটা ক্ষতে থাকতে পারে, হ্যাঁ, 2 নম্বরের জন্য, এটা পড়বা। তারপরে দেখো শৈবাল এবং ছত্রাক, এটা কিন্তু বিগত বছরে ছিল না এটা অধ্যায়টা, এখান থেকে প্রশ্ন শৈবালের বৈশিষ্ট্য, তারপর শৈবালের যৌন জনন, ছত্রাকের বৈশিষ্ট্য, শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য, এই সবগুলো প্রশ্নই পড়তে হবে এখান থেকে। যদি প্রশ্ন হয় শৈবাল এবং ছত্রাক দুইটাকেই উদ্দীপক হিসেবে দেবে, তোমাদের উদ্দীপক চিনতে হবে কোনটা শৈবাল কোনটা
ছত্রাক। তারপর আছে লাইকেন। লাইকেনের শৈবাল এবং ছত্রাক কিভাবে উপকৃত হয় এবং লাইকেনের পরিবেশের গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। আরেকটা প্রশ্ন আছে যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এটাও খুবই ইম্পর্টেন্ট। মাশরুমের বিভিন্ন ধরনের উপকারিতা। মাশরুম বলতে আমি এগারিকাসকে, এগারিকাসটা বোঝানো হয়েছে তোমাদের বই যে এগারিকাস আছে, এই এগারিকাসের চিহ্নিত চিত্র অঙ্কন করাটা শিখবা। এবং মাশরুমের যে উপকারী ভূমিকা আছে, সে কি কি ধরনের উপকারী ভূমিকা আছে উদাহরণসহ এগুলো শিখবে। তারপরে দেখো অধ্যায় 6, ব্রাইফিটা এবং টেরিডোফাইটা। এটা কিন্তু বিগত বছর এই চ্যাপ্টারটা ছিল না, এটা তোমাদের সাজেশন সিলেবাসে আছে। ব্রাইফিটার বৈশিষ্ট্যমূলক লিখো, ব্রাইফিটাকে উভচর বলা হয় কেন। এই যে ব্রাইফিটাকে উভচর বলা হয় কেন, এটা 2 নম্বরে জন্য থাকতে পারে। এবং তার সাথে ব্রাইফিটার বৈশিষ্ট্য, উদ্দীপক হিসেবে যদি ব্রাইফিটাকে দেয় তাহলে ব্রাইফিটার বৈশিষ্ট্য থাকতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে রিক্সিয়া থ্যালাসের প্রস্থচ্ছেদ চিহ্নিত চিত্র সহ অঙ্কন করো, বর্ণনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। ব্রাইফিটা। আরেকটা প্রশ্ন আছে যে টেরিসের পুথেলাস তথা গেমিটোফাইটের চিত্র সহ বর্ণনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়া ছাড়া পরীক্ষা হলে যাবে না। আরেকটা আছে ব্রাইফিটা এবং টেরিডোফাইটের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, নগ্নবীজ এবং আপৃথিবীজ উদ্ভিদ, এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং এই চ্যাপ্টারটা খুবই সহজ। এই চ্যাপ্টার থেকে 10-এ, অর্থাৎ একটা 10 নম্বর একটা প্রশ্ন থাকে, 10-এ 10 পাওয়া যায়। এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি দেখাই। যেমন নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। নগ্নবীজি নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে যে পার্থক্যটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের কোনো ছবি দিয়ে উদ্দীপকটা তৈরি করে, তাহলে ধরে রাখো যে এই প্রশ্নটা থাকতে পারে। তারপর হচ্ছে সাইকাসের উদ্ভিদের কোরালয়েড মূলের গঠন ও কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ কোরালয়েড মূল কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, এটা 2 নম্বরের জন্য থাকতে পারে। আর সাইকাসের মাইক্রোস্পোরিফিল এবং মেগাস্পোরিফিলের মধ্যে পার্থক্য, এটা বিগত কয়েকটা বোর্ডে প্রশ্নটা আসছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটু খেয়াল করো যে পুইসি এবং মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে যে অর্থনৈতিক গুরুত্ব এবং কে বেশি গুরুত্ব, কার বেশি গুরুত্ব আছে, পুইসি গোত্রের নাকি মালবেসি গোত্রের, এই ধরনের প্রশ্ন থাকে। তাহলে এই প্রশ্নটা পড়া ছাড়া পরীক্ষা হলে যাওয়া যাবে না, এই প্রশ্নটা পড়ে যেতে হবে, একদম ভালোভাবে পড়তে হবে। তারপর আরেকটা আছে যে পুইসি এবং মালবেসি গোত্রের ফুলের পুষ্পপতিক অঙ্কন করে এবং সংকেত লিখো, এটাও এটার সাথে এটা সংযুক্ত। পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত জানতে হবে এবং উদ্দীপক হিসেবে এটা ব্যবহার করতে পারে। তারপর আছে টিস্যু এবং টিস্যুতন্ত্র, এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেমন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। ভাজক টিস্যুর শ্রেণীবিভাগটা বিভিন্ন বোর্ডে আসছিল, এটা এবার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার সাথে থাকতে পারে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথুটের গঠন চিত্র সহ বর্ণনা করো, এটা ক্ষতে থাকতে পারে 2 নম্বরের জন্য। একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন চিত্র সহ বর্ণনা করো, এটাও এটা থাকার সম্ভাবনা আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন গত বছর হয়েছিল যে একবীজপত্রীর মূল কাণ্ড। আর আরেকটা খুবই প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা ছাড়াও পরীক্ষা হলে যাবে না, না শিখা ছাড়া, এটা হলো ভাস্কুলার বান্ডেল কি, বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডেলের চিত্র সহ বর্ণনা দাও, এটা পরে যেতেই হবে চিত্র সহ। তারপর দেখো অধ্যায় 9, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, সুতরাং এই অধ্যায়টা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কি কি প্রশ্ন থাকতে পারে, যেমন প্রশ্নদিন কি, পত্ররন্ধ্র খোলা বন্ধ আর যে কোনো একটি মতবাদ ব্যাখ্যা করো, প্রশ্নদিনের গুরুত্ব দেবো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়তেই হবে। তারপর আছে দেখো সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ কি, দুটি পরিশোষণের মধ্যে পার্থক্য দেখো, এটা ক্ষতে থাকতে পারে 2 নম্বরের জন্য। কার্বন বিজারণের C3 চক্র বা কেলভিন চক্রটি বর্ণনা করো, রেখাচিত্রের সাথে বর্ণনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে যেতে হবে। এবং কার্বন বিজারণের যে C4 চক্রটি আছে, এটাও প্রশ্ন থাকতে পারে, এবং এই চক্রের গুরুত্ব লিখো, C4 চক্রের গুরুত্ব, যে কোনো একটা চক্রের বর্ণনা আসবে, এই 2টা চক্রের যে কোনো একটা থাকবে। আর C4 চক্রের যে গুরুত্ব, এটা পড়ে যেতে হবে। এবং C4 চক্রের মধ্যে পার্থক্য, C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য, এই প্রশ্ন যদি থাকে চক্র, তাহলে এই পার্থক্যটা থাকতে পারে। তারপর আছে সবাত শ্বসন উৎপাদিত শক্তির হিসাব দেখো, এটা পরে যেতে হবে, এটা ছাড়া যাওয়া যাবে না। এবং এবং যে আরেকটা আছে সালুসিলম শ্বসনের মধ্যে পার্থক্য, এই দুইটাই প্রশ্ন পড়ে যেতে হবে। তারপর দেখো 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন, এটা বিগত পরীক্ষাতে ছিল না সিলেবাসে। যেমন এটাতে আছে যে নিষেক কি, নিষেক প্রক্রিয়া তাৎপর্য বর্ণনা করো, এটা পরে যেতেই হবে, এটা পরে যেতে হবে তোমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার সাথে থাকবে যে উদ্ভিদের বিভিন্ন প্রকার স্বাভাবিক এবং কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি সম্বর্ণনা করো, বিভিন্ন ধরনের কৃত্রিম এবং স্বাভাবিক যে অঙ্গজ প্রজনন আছে, অঙ্গজ প্রজননের প্রকারভেদ এবং পদ্ধতি সমূহ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে হাইব্রিডাইজেশন কি, কৃত্রিম পদ্ধতিতে হাইব্রিডাইজেশন বা সংক্রামের কৌশল বর্ণনা করো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং হাইব্রিডাইজেশনের গুরুত্ব, এই প্রশ্নটাও পড়বা। তারপরে দেখে এই যে কৃত্রিম প্রজননের গুরুত্ব, এই প্রশ্ন 2 এবং 3 খুবই ইম্পর্টেন্ট, এই 2টা প্রশ্ন ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে। তারপর দেখো জীব প্রযুক্তি,
জীব বৈচিত্র্য থেকে আছে যে যেমন টিস্যু কালচার পদ্ধতির গুরুত্ব সমূহ লিখো, এই প্রশ্নটা থাকতে পারে। কিন্তু গত বছর এটা ধাপ সমূহ পরীক্ষাতে চলে আসছে। এবার তোমাদের জন্য এটা গুরুত্ব আসতে পারে। হ্যাঁ, গুরুত্বটা যদি উদ্দীপক হিসেবে টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ কে যদি ব্যবহার করে, তাহলে উদ্দীপককে টিস্যু কালচারের গুরুত্ব দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপরে যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটা সম্ভাবনা খুবই বেশি এবং এটা পরেই যেতেই হবে। রিকম্বিনেন্ট ডিএনএ কি? আর রিকম্বিনেন্ট ডিএনএ চিত্রের সাহায্যে, অর্থাৎ প্রযুক্ত চিত্রের সাহায্যে উপস্থাপন করো ধাপসমূহ। এটা পড়া ছাড়া যাওয়া যাবে না পরীক্ষার হলে। তারপর টিস্যু কালচার প্রযুক্তি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে তুলনা করে, দুইটা খুবই ইম্পর্টেন্ট। উদ্দীপক হিসেবে যদি থাকে, দুইটার মধ্যে পার্থক্য থাকতে পারে। কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ এর সাথে যদি আলাদাভাবে থাকে, দুইটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে লিখো, অর্থাৎ এই যে প্রযুক্তিটা, এটার কি ঝুঁকি আছে স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে। আরেকটা প্রশ্ন আসছে, এটা বিভিন্ন বোর্ডে আসছে, খুব কমই আসছে, কিন্তু এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জিনোম সিকোয়েন্সিং কি? বিভিন্ন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সের প্রয়োগ উল্লেখ করো, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা পড়বা। লাস্ট যে অধ্যায়টা 12 অধ্যায়, জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ, বিগত বছরে এটা ছিল না। এটা থেকে যেটা পড়বা, তোমরা যে প্রশ্নগুলো পড়বা, যেমন পত্রঝরা বন কি, খুব ইম্পর্টেন্ট পড়তে হবে। পত্রঝরা বনের বৈশিষ্ট্য, এ বনের 3টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। তোমরা 5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম শিখবা। পত্রঝরা অর্থাৎ ডেসিডুয়াস ফরেস্ট, যেমন শালবন। হ্যাঁ, এরকম শালবনের যে বৃক্ষের নামগুলো শিখবা। এবং এখানে 3টা বলছি, তোমরা 5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম শিখবা। তারপর হচ্ছে ম্যানগ্রোভ বন কি, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য লিখো। এবারের 3টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ বনের 5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, দুইটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। তারপর আছে উপকূলীয় সবুজ বেষ্টনী কি, এই বেষ্টনীর প্রয়োজনীয়তা লেখো, এটা 3 স্টার, খুব ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি সমূহ, বিশেষ করে এক্সিট এবং ইনসিটু যে পদ্ধতি সমূহ আছে, সেই পদ্ধতিগুলো বর্ণনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে পড়ে যেতে হবে, এক্সিট এবং ইনসিটিউট পদ্ধতি সমূহ। তারপর একটা খেয়াল করো যে জলজ এবং মরুজ উদ্ভিদের অভিশোষণগত বৈশিষ্ট্য বর্ণনা করো। আবার প্রশ্ন এইভাবে থাকতে পারে যে জলজ উদ্ভিদের কয়েকটা জলজ উদ্ভিদের নাম, বিশেষ করে 5টা জলজ উদ্ভিদ, 5টা মরুজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এবং তারা কিভাবে জলজ উদ্ভিদ সমূহ জলের মধ্যে কিভাবে অভিযোজন করে এবং মরুজ উদ্ভিদ সমূহ কিভাবে মরুভূমিতে অভিযোজিত হয়, সেই বৈশিষ্ট্যগুলো 100% তোমাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য এই প্রশ্নটা রেখেছি। তো এই ছিল কুমিল্লা বোর্ডের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের সাজেশন। আশা করি তোমরা এই সাজেশনটাকে ফলো করবে। ইনশাল্লাহ তোমরা এই সাজেশন থেকে 90 থেকে 100% প্রশ্ন গ্রহণ করবে। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।